ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদের সাথে নবম পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। সেপ্টেম্বর 2026-এর মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশিত না হলে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। পে স্কেল নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আমরা কথা বলছি। শুরু থেকেই আমরা পে স্কেল যেদিন থেকে গঠিত, পে কমিশন যেদিন থেকে গঠিত হয় সেদিন থেকেই আমরা আলোচনা করে যাচ্ছি। এই আলোচনাতে কখনো উত্থান ছিল, কখনো পতন ছিল, কখনো আশা ছিল, কখনো হতাশা ছিল, কখনো কখনো আমরা হতাশার কালো মেঘ দেখেছি, আবার কখনো কখনো আমরা খুশিও হয়েছি। তো সেই পে স্কেলের বা পে কমিশনের শুরুর দিন থেকেই একটি অংশ তারা প্রতিক্রিয়াশীল ছিলেন। তারা ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হোক পে স্কেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং ওই মানে এর সাথে যুক্ত হয়েছিলেন আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, তারাও এর সাথে যুক্ত হয়েছিলেন। তো সেই গুটি কয়েক বুদ্ধিজীবী যে কোনোভাবেই হোক পে স্কেলের বিপরীতে তারা দাঁড়িয়েছিলেন এবং তাদের যে জ্ঞান বুদ্ধি, মানে যেটাই তাদের জীবিকা বা জীবিকার মূল মাধ্যম, সেই বুদ্ধিকে ব্যবহার করেই তারা পে স্কেলের বিরুদ্ধে পরিচালনা চালাচ্ছিলেন। কখনো কখনো সফট বিরুদ্ধে আচরণ, কখনো কখনো বা হার্ড বিরুদ্ধে আচরণ। তো সব কিছু মিলিয়ে এই পে স্কেলের যেহেতু শুরু থেকেই আলোচনা করছি, সুতরাং পে স্কেলের প্রত্যেকটা বিষয় বা প্রায় প্রতিটা দিনই মোটামুটি আপনাদের সাথে ছিলাম। তো সব কিছু অতিক্রম করে পে স্কেল সর্বশেষ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় ইচ্ছা এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের আপ্রাণ চেষ্টায়। কারণ এইখানে পে স্কেল যেহেতু 11 বছরের একটি গ্যাপ ছিল, সেই গ্যাপ রাতারাতি পূরণ করে ফেলা এবং আমাদের অর্থনীতির যে আমরা যেগুলোকে প্যারামিটার বলি, সেই প্যারামিটারগুলোর নিম্নমুখী ওই জায়গায় দাঁড়িয়ে একটি পে স্কেল দেওয়া, সেটা খুব চ্যালেঞ্জের একটা বিষয়। তবে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করেছি এবং মোটামুটি আমরা একটি ধারণা পেয়েছিলাম যে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হচ্ছে এবং গেজেট সেটা যদিও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জানিয়েছিলেন আমরা জুনের মধ্যেই গেজেট পাবো, কিন্তু সেই গেজেট আমরা এখনও পাইনি। তো এখন সেটা এসে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমরা মোটামুটি একটি টাইমলাইন পেয়েছি, সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে হতে পারে এবং আমরা ডিসেম্বর বা জানুয়ারি থেকে বেতন হাতে পাবো এবং পেছনে যে 4-5 মাস থাকবে সেগুলো আমরা বকেয়া হিসেবে পাবো। কিন্তু এর মধ্যে একটি নিউজ, যে নিউজটি মোটামুটি আমাদের সবাইকে ভাবিয়েছে। আমরা যারা পে স্কেল নিয়ে চিন্তা করি বা পে স্কেল নিয়ে আমরা যারা কাজ করছি সবাইকেই ভাবিয়েছে। তো সেখানে আইএমএফ যেহেতু সরকারের বৃহৎ একটি দাতা সংস্থা, তো সেখানে অর্থনৈতিক উদ্ধারের জন্য বা অর্থনীতি গতি ফেরানোর জন্য দাতা গোষ্ঠীদের কাছে যেহেতু আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ঋণের একটি বিষয় আছে, তো সেখানে ওই জায়গা থেকে আইএমএফ বেশ কিছু শর্ত দিয়েছে এবং আইএমএফ প্রতিনিধি তারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন এবং আমরা পত্রিকাতে যেটা জানতে পেরেছি বিভিন্ন মিডিয়া থেকে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তাদের বৈঠক হওয়ার কথা। তো এর মধ্যে আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক শেষে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেছেন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে এটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, কিন্তু আইএমএফ বা আইএমএফের কোনো প্রতিনিধি এ বিষয়ে কোনো ব্রিফ করেননি বা কোনো তথ্য দেননি। তো আমরা এটা নিয়ে তো একটু কথা বলবো এবং আমি আমার যে আলোচনা গত দুদিন মানে 2টা ভিডিওতে আইএমএফ নিয়ে কথা বলেছি, আপনারা অনেকে হয়তো বা বুঝতে পারছেন যে এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ। তো আমরা একটু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তারা গতকালকে একটি সংবাদ সম্মেলন বা একটি মানে আন্দোলনের মতোই মিনি একটি আন্দোলনের মতোই করেছেন এবং তারা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তো আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলবো।
তো আমরা শুরুতেই কর্মচারী কল্যাণ সমিতি, কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যারা আছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার পাঠঘর থেকে আরও মানে জোরালোভাবে ধন্যবাদ জানাই, কারণ যেহেতু পে স্কেল নিয়ে কাজ করছি সেহেতু বুঝতে পারি যে এই বিষয়গুলো আসলে কতটা সেন্সিটিভ, এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করাটা কতটা ধৈর্যের, এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে কতটা পেপার ওয়ার্ক করতে হয়। তো তারা আমাদের হয়ে তাদের জায়গা থেকে এই কাজগুলো করছেন, ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। তবে কিছু কিছু জায়গাতে একটু হয়তোবা মানে আমার জায়গা থেকে একটু দ্বিমত হতে পারে। আপনারা হয়তোবা সেটা মানে সেই মতামত দেওয়ার অধিকার তো আপনাদেরও আছে। আমি সেই আপনাদের মতামতটাও প্রত্যাশা করব, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রজ্ঞাপন এবং রোডম্যাপের দাবি, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি এবং এটি প্রয়োগের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। আন্দোলনের ঘোষণা, আগামী সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরামর্শ করে আইনসম্মত, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। সার্বভৌম সিদ্ধান্ত, কমিটির নেতৃবৃন্দ মানে সমিতির নেতৃবৃন্দ জানান, বেতন নির্ধারণ একটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। এখানে অর্থনৈতিক চাপ বা IMF-এর শর্তের অজুহাতে দীর্ঘসূত্রিতা মেনে নেব না। আমি একটু প্রজ্ঞাপন এবং রোডম্যাপের দাবি, এইখানে আমি একটু দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে যে তারা তো যেটা আমাদের জুন জুলাই সেখান থেকে তারা তো সরে এসেছেন সেপ্টেম্বরে। উইথ ডিউ রেসপেক্ট, তারা যে কাজ করছেন সেই কাজ তো আমি করতে পারছি না, স্বাভাবিকভাবেই সমালোচনা করা যায়। ঠিক সমালোচনা না, একজন সহকর্মী হিসেবে এবং একজন যোদ্ধাই বলতে পারি, মানে পে স্কেল যোদ্ধা। আমি জানি না এই মানে এই কথাটা বলাটা ঠিক হচ্ছে কি না, মানে জাস্ট ঠিক এই মুহূর্তে আমার ভালো আর কোনো বিশেষণ মনে পড়ছে না, সহকর্মীই বলি। তো সহকর্মী হিসেবে আমাদের যে লক্ষ্যটা ছিল যে জুন বা জুলাইয়ের মধ্যে আমাদের কি বলে গেজেটটা নিয়ে, তো সেইখান থেকে মাত্র আজকে জুলাইয়ের 13 তারিখ, গতকালকে 12 তারিখে তারা কথা বলেছেন। সেখান থেকে যদি সেপ্টেম্বর চলে যান তাহলে মাঝখানে আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস সময় ইতিমধ্যে আমরা দিয়েই দিচ্ছি। এটা দেওয়া মানে এটা দিতে হবে, কারণ পে স্কেল নিয়ে যারা কথা বলছেন বেশিরভাগেরই পে স্কেলের বিষয়টাকে তারা শুধু বোঝেন বেতন বাড়ানো। তো এখন বিষয়টা হচ্ছে কি, এখন এখানে তো IMF চলে এসেছে, বিশ্বব্যাংকের একটি সংস্থা। আমরা মজার ছলে বলি যখন ইনডোরে বা ইন হাউসে আলোচনা করি যে কোন দিন যেন আমাদের পে স্কেলের মধ্যে ডোনাল্ড ট্রাম্পও চলে আসেন, এটা মজার ছলে বলি। বিষয়টা হচ্ছে যে বিষয়টা বুঝতে হবে, আপনাদেরকে একটু অনুধাবন করতে হবে, ক্ষমতা কার কাছে আছে, ক্ষমতা কে প্রয়োগ করতে পারে। তো সেখানে 3 মাস সময় ইতিমধ্যে সরকারকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা তো 3 মাসের মধ্যে মনে হয় না, যেহেতু ঘোষণা করে ফেলেছে সেপ্টেম্বরের মধ্যে, এর মধ্যে কি আমরা আর কোনো দাবি তুলতে পারবো? জাস্ট এই বিষয়টাই যে আমরা পরবর্তীতে তারা যেটা বলেছেন সার্বভৌম সিদ্ধান্তের যুক্তিটি খুব সুন্দর, কিন্তু আমি ওই যে কথাটি বললাম সেটা হচ্ছে যে আসলে ব্যালেন্স অফ পাওয়ার, বা আমরা যদি গ্রাফ অফ পাওয়ার বলি তাহলে পিকটা কোন দিকে আছে এটা একটু বিবেচনা করতে হবে আমাদের। তবে এটাও ঠিক যে বেতন বাড়াবে কি বাড়াবে না একটি রাষ্ট্রের একান্তই নীতিগত সিদ্ধান্ত, কিন্তু তারপরে সেখানে বাইরের কিছু বা বাহ্যিক কিছু ফ্যাক্টর চলে আসে। তো তারা যেটা জানিয়েছেন যে সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরামর্শ করে আইনসম্মত, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমি এর সাথে পুরোপুরি একমত, যেহেতু আমাদের চাকরি বিধি আছে এবং অন্যান্য আচরণ বিধি আছে, সুতরাং আমরা সেগুলো ভায়োলেট করে এমন কোনো আন্দোলন করতে পারি না বা এমন কোনো কাজ করতে পারি না যেটা আমাদের বিরুদ্ধে চলে যায় তথা আমাদের পে স্কেলের বিরুদ্ধে চলে যায়। আমি আবারও তাদের এই দাবিগুলোর প্রতি সহমত পোষণ করছি, শুধু একটা জায়গাতে আমাকে যে সময়টা আরেকটুকু কম দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন।
আমি এই সিদ্ধান্তটাকে সহমত। এই সিদ্ধান্তের সাথে প্রিয় সহকর্মীরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আমরা দেখে এসে আরও কিছু তথ্য আছে। সাময়িক সুবিধা এবং রেশন বিকল্প হিসেবে প্রত্যাখ্যান। দেখেন এইখানে কথাটা হচ্ছে যে রেশন কি পে স্কেলের বিকল্প হিসেবে দেওয়া হবে কি না, এই জায়গাটাতে একটু ভুল বোঝাবুঝির অবকাশ আছে। কারণ আমাদের অভিজ্ঞতাটা তো খুব সুখকর নয়। আমরা না চাইতে যদি কোনো কিছু পাই তাহলে আমাদের ওইখানে একটু সন্দেহ থাকে। বিষয়টা হচ্ছে যে রেশন যে ব্যবস্থাটা এটাও পে স্কেলের একটি অংশ। পে স্কেলের বিকল্প অংশ তো আর বিকল্প হতে পারে না, এটা আপনারাও বোঝেন ভালো করেই। তো সেখানে রেশন সুবিধা যেটা সেটা কখনোই পে স্কেলের বিকল্প নয়। কিন্তু রেশনিং সুবিধাটা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য রেশনিং সুবিধাটা আরও অনেক আগ থেকে চালু করার দরকার ছিল। যদি রেশনিং সুবিধাটা যদি চালু থাকতো তাহলে হয়তো বা যে বাজার ব্যবস্থাতে আমরা যে সিন্ডিকেট বা যে মনোপলিটা দেখি সেই সিন্ডিকেট বা মনোপলিটা হয়তো দেখতাম না। কারণ সেখানে বাজারে সরকারের হয়তো বা আরও বেশি অংশীদারিত্ব থাকতো। অর্থাৎ সরকার ব্যতীত অন্যান্য যে ব্যবসায়ী গোষ্ঠীগুলো আছে বা অন্যান্য যে গ্রুপগুলো আছে তারা হয়তো বা এককভাবে বাজার ব্যবস্থাকে কেবলমাত্র নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন করতে পারতেন না। তো সেখানে আমি আমার এই ভিডিওগুলোর শুরুর দিকেই বলেছিলাম যে রেশনিং সুবিধাটা চালু করা উচিত। এর ফলে বাজার ব্যবস্থায় এক ধরনের সাম্য আসবে এবং বাজার ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে এবং নিচের দিকের কর্মচারীরা যারা আছেন, নিচের দিকের গ্রেডের কর্মচারীরা, তাদের জীবনযাপনটা আরেকটুকু সহজ হবে। এখন বিষয়টা হচ্ছে যে সরকারকে তাহলে রেশন সুবিধাটাকে পে স্কেলের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে বা আমাদের দৃষ্টি অন্য কোনো দিকে নেওয়ার ডাইভারশনের চেষ্টা করছে, আমার অন্তত সেটা মনে হয় না। তবুও তারপরও সতর্ক থাকা উচিত এবং সেই সতর্কতার জায়গা থেকে সমিতি সেই কথাটা বলেছেন। আর মূল দাবি আড়াল করার চেষ্টা, নতুন পে স্কেলের পরিবর্তে অন্য কোনো সাময়িক সুবিধা দিয়ে কর্মচারীদের মূল দাবিকে আড়াল করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না। দীর্ঘ 11 বছর ধরে ধৈর্যের পর এখন আর আশ্বাস নয়, দৃশ্যমান সিদ্ধান্ত প্রয়োজন। আমি পুরোপুরি এর সাথে একমত যে আমাদের এখন সবারই একটা দাবি হওয়া উচিত, সেটা হচ্ছে যে পে স্কেল দ্রুত বাস্তবায়ন চাই। আর পে স্কেলের বাস্তবায়নের কাঠামোর পুনর্বিবেচন, এগুলো নিয়ে আর কথা বলবো না, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, সেই একই কথা। 3 ধাপে বাস্তবায়ন, এগুলো নিয়ে কথা বলেছি। আইএমএফের সাথে পে স্কেল নিয়ে সেটা আমরা একটু কথা বলবো। এটা নিয়ে আমরা শুরুতেই কথা বলেছি। অর্থমন্ত্রীর স্পষ্ট বক্তব্য। ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফের সন্তোষ। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, কর খাতের প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। এইখানে একটু মানে যেহেতু সরকার ঋণের জন্য আইএমএফের সাথে কথা বলছেন, তো সেখানে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে আইএমএফের যে সমস্ত শর্ত দিচ্ছে সরকার সেগুলো ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। পে স্কেলের দিকে আইএমএফের নজর রাখার মূল কারণ, আসলে মূল বিষয়টা কি, দেখুন আপনারাও যেটা বোঝেন খুব সহজ ভাষায়, আমরাও সেটা বুঝি খুব সহজ ভাষায়। আমরা যদি সেটার উপর রেখে কথা বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে পে স্কেল মানে টাকা। ঠিক এই মুহূর্তে টাকার সংস্থান বা অর্থের সংস্থানের জন্য আইএমএফ তথা এই ধরনের দাতা গোষ্ঠীর উপর নির্ভর করতে হচ্ছে। তো নতুন জাতীয় পে স্কেল যদি প্রদান করা হয় তাহলে সরকারের অতিরিক্ত 1,06,000 কোটি টাকার মতো দরকার পড়বে। যদি আপনারা যেই হারে আমরা বেতন বৃদ্ধি চিন্তা করছি সেই হারে যদি সেটা নাও হয়, 80, 90 থেকে 100 সেটাও যদি হয়, তাও মোটামুটি 90,000 কোটি টাকার মতো দরকার পড়বে। তাহলে এই যে অতিরিক্ত অর্থের যে সংস্থানটা হবে, সেই অতিরিক্ত অর্থের সংস্থানটা কিভাবে হবে এবং এই অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে বা অর্থের বরাদ্দের ফলে সরকারের পরিচালনা ব্যয়, বার্ষিক বেতন ভাতা ব্যয় এবং পেনশন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যেহেতু আইএমএফের ঋণ কর্মসূচি চলমান, তাই এই অতিরিক্ত ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে, রাজস্ব বৃদ্ধি নাকি ভর্তুকি কমিয়ে, এবং এর মধ্যম এবং দীর্ঘমেয়াদে আর্থিক প্রভাব কী হবে তা বাজেট ঘাটতি এবং ঋণ ব্যবস্থাপনার স্বার্থে আইএমএফের পর্যবেক্ষণের আওতায় রয়েছে। মূলত
আমরা ঘাটতি বাজেট আমাদের, এটা আপনারা সবাই জানেন, যে অতিরিক্ত 1,06,000 কোটি টাকার যে বরাদ্দ বা অতিরিক্ত 1,06,000 কোটি টাকার যে ব্যয়, সেই ব্যয়ের অর্থের সংস্থান কী হবে, এবং এই ব্যয়টি যখন শুরু হবে, পে স্কেলে যখন শুরু হবে, তখন বাজার ব্যবস্থা বা সামগ্রিক অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে। একটি প্রভাব তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা পে স্কেল ঘোষণার সাথে সাথেই, আনুষ্ঠানিক ঘোষণা এবং কার্যকরের সাথে সাথে আমরা একটি মানে সার্চ দেখব মূল্যস্ফীতিতে, অর্থাৎ মূল্যস্ফীতিতে আমরা একটি শার্প একটি রাইজিং দেখতে পারবো। ওটা আবার ফ্ল্যাট হয়ে আসবে, নিচের দিকে তো বাংলাদেশে সাধারণত যায় না, হয়তো ফ্ল্যাট হয়ে একটু বাড়বে কার্ভ, সেটা হয়তো বা একটু স্লোলি বাড়বে, কিন্তু ইনিশিয়ালি আমরা একটা সার্চ পাবো এবং আমরা একটা আপরাইজিং ট্রেন্ড পাবো। তো ফলশ্রুতিতে যেহেতু ওই যে আমরা যেটা বললাম ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতা কার কাছে আছে, তো সেহেতু যেহেতু তারা টাকা দেবেন, তারা তো এই সমস্ত বিষয়ে একটু খবরদারি করতেই পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে পে স্কেল আমাদের দরকার, তারা যেন আমাদের একটু খবরদারি করে। যেখানে সরকারের বিভিন্ন বাজেট দেখাচ্ছে যে একটি 4 সদস্যের পরিবারের ন্যূনতম জীবনযাপনের খরচ প্রায় 30,000 টাকার উপরে, 36,000 টাকার মতো ঢাকা শহরে। শুধুমাত্র তার আবাসন ব্যয়, তার আনুষঙ্গিক অন্যান্য ব্যয়, যদি সেই ফ্যামিলিতে কেউ একজন অসুস্থ থাকেন, দুজন যদি অসুস্থ থাকেন, তাহলে সেই ব্যয় কোথায় যেতে পারে। তো ওই জায়গাটাতে থেকে আইএমএফের প্রতিনিধি সহ যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি জানি না আমার কথাটা তাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা, যে আপনারা একটু আমাদেরও খোঁজ খবর নেবেন, আমাদের বিষয়গুলো একটু আপনারা দেখবেন, আমাদের বিষয়গুলো একটু আপনারা জানবেন, যে আমাদের দিন যাপন বা আমাদের জীবনযাপন খুব অসহনীয় হয়ে যাচ্ছে। তো সুতরাং প্রিয় সহকর্মীরা, এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। দুশ্চিন্তা তো একটু হবেই সবসময়কার জন্য, দুশ্চিন্তা থেকেই মানে যখন দেখবেন যে দুশ্চিন্তা খুব গভীর হয়ে যাচ্ছে, ধরে নিতে হবে যে এরপর ভালো কিছু আসছে। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং একই সাথে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।